আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ চোখের পডকাস্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও কিন্তু একজন অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তিনি হলেন মোহাম্মদ কালাচান শেখ। তার পেশা হচ্ছে তিনি একজন গোরখোদক বা কবর খোদক। তিনি সিরাজগঞ্জ সদরের একজন বাসিন্দা। তিনি এ পর্যন্ত 950টিরও অধিক কবর তিনি ইতিমধ্যে ঘুরে ফেলেছেন। আজকে তার সাথে আমরা বিস্তারিত গল্প করব। তার এই যে পেশায় আসার কি কারণ এবং তার আদ্যপান্ত আমরা কিন্তু আজকে তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে থাকবে সেটি হচ্ছে, আপনার কবর খোদার পেশায় আসার অনুপ্রেরণা কি ছিল? কিভাবে এই কাজটি শুরু করেছিলেন? গেছিলাম আমি পাবনা কাজে। ওখানে চৈত্র মাসে দুপুরবেলা ওখানে রাস্তার সাথে একটা কবর তুলতেছে। ওখানে দুইটা মুরব্বী ঠিক বেলা 2টা 2:30টার থেকে খাওয়া দাওয়া করে শোয়া বাদ দিয়ে আমি কবরটা তুলবার দেখছি। দেখার পরে আমি ওই মুরব্বীদের কাছে আমি মানছি বা গুরুবিলা মানছি। আমি ওনাদের বলছি যে আমি একটু কাজ করব, জনগণের সেবা করব, আমাকে একটু দোয়া করে দেন। পরে ওনাদের আমি ওই গুরুবিলা মানছে, আমাকে দোয়া করে দিয়েছে। আজ থেকে 42-43 বছর আগের কাহিনী। ওই পাবনা থেকে এসে আমি আজই সেই কাজের উপরেই আমি আসি। আচ্ছা, তার নামটা কি ছিল? আমার নামটা সঠিক স্মরণ নাই। 40-42 বছর আগে, 42-43 বছর উনি আপনাকে শিখিয়েছিল? হ্যাঁ, ওনারা দুইজন মিলে আমাকে শিখিয়ে দিছে। উনি আমার ওই দুইটা ব্যক্তি আমার গুরু। সেই যে আপনার শুরু আজকে এই জগতে আছি, কাজ করে যাচ্ছেন। কবর খোদকের কাজটি করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন? আসলে যে আপনি যে কবর খোঁড়েন, কবর খুঁড়তে যে আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন কিনা? হয়, অনেক টাইমে হওয়া যায়, মানে ধূপ ফেরা হওয়া যায়। আচ্ছা আচ্ছা। মানে অনেক টাইমে বিপদ থেকে কয়েছে না, হঠাৎ করে হওয়া যায়। আচ্ছা আচ্ছা। যেরকম চাইপা আইসে, যেরকম ভেঙ্গে আইসে, আচ্ছা। যেরকম ওই ভিতরে ওয়ার্ড সাইড একটা লাশ থাকলে এটা ভাইটা বাড়া আইসে। এটা আমার জন্য খুব, শরীরের জন্য খুব সমস্যা হওয়া যায়, নিজের জন্য খুব সমস্যা হওয়া যায়। আচ্ছা, ওখানে একটা গ্যাস সিস্টেম হয়। তারপরেও নাক মুখ বেঁধে এটা ওই সহ্য করে ওই কাজটা আমার কইরা যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা। সেবাই করাই লাগবে। এরকম কোনো ঘটনা আপনার মনে পড়ছে কি এখন, যেটি আসলে খুবই বিপজ্জনক বা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জের ভিতরে এখানে তো ওই মনে করেন যে অনেক কিছু আমরা বলি না, মানে যখন মধ্যে রেতে কাজ করি অনেক টাইম অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু দেখা যায় না, আমরা করি না। এরকম হইতে পারে, স্বাভাবিক, অসম্ভব কিছুই না। আর বেশি সমস্যা হলে যদি সাইড থেকে যদি কোনো কিছু ভাঙ্গা পড়া যায় তাহলে আমার জন্য একটু সমস্যা। তারপরেও সাথে লোক থাকে, ওরা একটু হেল্প করে, সমস্যা হইতেই পারে, এটা আমি নিজে স্বীকার করি। মানে এই চ্যালেঞ্জ গুলো মেনে নিয়ে হ্যাঁ। দেখা যাচ্ছে পাশেই একটা হয়তোবা নতুন কবর ছিল, ওটা ভেঙে আসছিল। হ্যাঁ, সেটি ভেঙে আসতে পারে, ভেঙে আপনার গায়ের পড়ে যেতে পারে। ওটা আমি মেনে নিছি, কষ্টকে মেনে নিছি। মানে এরকম অনেক ঘটনা আপনার সাথে ঘটেছে, যেটি আপনি আসলে বলতে যাচ্ছেন না, মানুষ ভয় পেতে পারে বা এরকম হইতেই পারে। হ্যাঁ, কবর খোঁড়ার সময় কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কি কেমন? যেরকম নিজের গাওকে পরিষ্কার করা, ওজু করা, নিজেকে নিজে ছেপ রাখা, মনকে ছেপ রাখা, সোজা কথা এক কথায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা প্রস্তুতি নিতে হয়। তারপরে আপনার যে কবর খুঁড়তে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে বা যন্ত্র অংশগুলো লাগে, সেগুলো তো আপনার একটা পরিচর্যার সাথে আনতে হয়। এই যে আপনার পিছনে মনে হয় একটা দেখছি, এই জিনিসটা কি আপনি নিয়ে এসেছেন? এটা আমি দেখাতে, এটা সাইটে মানে উপর থেকে মারার জন্য, মানে মাটিটা ফালানোর জন্য। আচ্ছা, একটু ক্যামেরার সামনে এদিকে। হ্যাঁ, এটা মানে সাইটে মারলে আমার কাজটা একটু সহজ হয়। ঠিক আছে, ওটা রেখে দেন। আর একটু দেখা গেল যে এটা ওই পুরান একটা বাঁশ বেজা গেল, বাঁশটা কাটার জন্য সহজ, একটা শেকড় বেজা গেল, এটা আমার সহজ হয়। আমার কাছে দাও কাছে সবই আছে, কোনো সমস্যা, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জিনিসই আছে। এই যন্ত্র অংশগুলো তো আপনার যত্ন করে খুবই যত্ন। শারীরিক ও মানসিক দিক থেকে কি ধরনের প্রস্তুতি দরকার হয়? আমরা তো যন্ত্র অংশ গেলাম, আপনার শারীরিক বা মানসিক একটা, আপনি কবর খুঁড়তে যাচ্ছেন, আপনার কি প্রস্তুতি থাকে শারীরিক বা মানসিক দিক থেকে? অসুস্থ শরীরে তো কাজ চলে না, সুস্থতা শরীর লাগে। অসুস্থ শরীরে একটু জুলুম হয় না, আমি পারি না। তো শরীরের মানে স্বাস্থ্যের দিকে, মানে শরীরের দিকে গেলে তো এটাই এসে।
আবার মানসিকও একটা ব্যাপার থাকে, আপনার যদি এখন মন মানসিকতা ভালো ভালো, হ্যাঁ ভালোই আছে, যে মনটা ভালো আছে, মানে কাজ সোজা কথা যে আমার মনটা ভালো আছে, আমার কাজটা কত সৌন্দর্য করব সেটা আবার একটা মনের ব্যাপার আছে। ইনশাল্লাহ কোনো দিকে কোনো সমস্যা নেই, আমি আছি। আপনি এই কাজটা করেন, এই পেশাটায় আপনি বেছে নিয়েছেন, প্রায় 40-42 বছর ধরে আপনি এই কাজটা করে চলেছেন, প্রায় 950টির উপরে কবর ইতিমধ্যে আপনি খুঁড়ে ফেলেছেন। এই যে আপনার কবর খোদক যে পেশাটা, এই পেশাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, আর আপনার মানুষ আপনাদের কিভাবে মূল্যায়ন করে, যদি আপনি একটু বলতেন কিভাবে, আমি কি চোখে কাজটাকে দেখেন? মূল্যায়ন করি, কাজটাকে মূল্যায়ন করি আমি পরকালের আশা, একালের কোনো আশা নেই। আমি মানুষের সেবা পছন্দ করি, সেবাকে ভালোবাসি, এটা মেনে নিছি। আর সমাজ গ্রামবাসী আমাদেরকে তেমন দেখে না, মানে ওই কাজ বলতে দেখে, তারপর আর কোনো মূল্যায়ন আচ্ছা করে আচ্ছা, না। এই পেশাটাকে তারা মানে একটু ওই ছোট চোখে, একটু নিচার চোখে দেখে। নিচের চোখে দেখে। আমি ওইটাও মেনে নিছি, ওইটা আমার কাছে উন্নত, অনেক খুশির বিষয়। আচ্ছা। যে কে কি মনে করলো ওটা আমার দেখার বিষয় না, আমার কাজ আমি করে যাবো, আমি জনগণের সেবা করতে যাবো, আচ্ছা, আচ্ছা। সেবা করবো, এইটা আমার আশা। আপনি আপনার কাজটা যদি কিভাবে মূল্যায়ন করবেন, আপনি সমাজ বা দেশের জন্য এই যে গৌর খোদকের যে কাজটা করছেন, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার কাজটা সমাজের কি কাজে আসছে আপনার এই কাজটা? আমি বিশেষ করে ওই যে আমাকে কি কি মনে করলো দেখার বিষয় না, আমি এটা মূল্যায়ন করে যাব। মানুষের মৃত্যুর সাথে প্রতিনিয়ত কাজ করতে গিয়ে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন? এই যে আপনি মানুষ মৃত্যুর সাথে আপনি কাজ করতেছেন, প্রতিনিয়ত 950টির উপরে কবর আপনি খুঁড়ে ফেলেছেন, এই যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন? দেখেন আসলে আমারও এগুলো তো দেখার পর। আমারও তো মাতৃকাটা একদিন আসতে হবে, মানে আপনার কবরও কেউ একদিন খুঁড়বে, আমার এক কবর একদিন খুঁজবে, আপনার আমার কবর একদিন কেউ খুঁড়বে। হ্যাঁ, এটাই আমার রাজি, এটা আমার দৃষ্টি বা নজর বা খেয়াল, আচ্ছা আচ্ছা। যে আমি মানুষের তা করতেছি, মানুষ তো আমার একদিনকে করবে, এটা তো একটা জানার বিষয় আছে। এই পেশায় কাজ করার সময় পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে আপনার পরিবার আমার না কোনো শব্দ নাই, পরিবারের না কোনো শব্দ নাই, না খাওয়াইছে হয়েছে, তুমি জনগণের সেবা করো, এটা কি প্রথম দিক থেকে আর আপনি যখন প্রথম থেকে তখন থেকেই আপনাকে তখন full থেকে support- একভাবে কোনো না শব্দ নাই, সংসারে নাই নাই চাল অদেশার কিনা খাবো, আদেশের কর্জ করে খাবো, কিন্তু জনগণের তুমি সেবায় চলে যাও, আচ্ছা। আমি সেবায় আইজও আছি। জনগণ আপনার সেবা কেমন ভাবে পেয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে ডাকার সাথে সাথে আপনি চলে গিয়েছেন, বা কই কই আপনি কবরগুলো খুঁড়েছেন? আমার কোনো নিষেধ নাই, আমার কোনো টাইম নাই, আনটাইম, দিন নেই রাত নেই, যে যখন ডাকবে সে তখন পাবে। কটার দিকে আপনি কবর খুঁড়েছেন এরকম আপনার একটু ব্যাকওয়ার্ড টাইমে? আপনি কবর আগে খুঁড়েছেন? ওই রাইতে ওই মানে এখন তো লিখা 10টা পরে বন্ধ, হ্যাঁ, হ্যাঁ। আর আগে ছিল দিন রাত 24 ঘন্টা। আচ্ছা, আমার কাছে রাইতও নেই, দিনও নেই, 2টা 2:30 3টার সময় আমি আসি। 3টার সময় হ্যাঁ, আমি আপনি আসতাম, কবর মাল খুঁড়েছেন। সবার অবস্থানে আসতাম। এই যে আপনি এই কবর খুঁড়তে যান, আপনার ভয় বা এরকম কোনো কিছু? আমার এমনি কোনো ভয় নেই, আমি আল্লাহর পায়ে তুলে দিছি, যে দেখার মালিক তুমি, আমার কোনো ভয় নেই, আমার ভয়টা সব তোমার চরণে দিয়ে দিছি। আমি আজ ওই ঝোঁকের উপরই আমি আজ আছি। এই পেশায় কাজ করার সময় পরিবারের প্রতিক্রিয়া আপনার খুবই ভালো ছিল, প্রথম থেকে আপনি যেটি বললেন। কোনো বিশেষ স্মৃতি আছে কি যে আপনাকে আজও স্পর্শ করে? হয়তো কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনা, কোনো বিশেষ আপনার এই কবর খুঁড়তে যে কোনো বিশেষ স্মৃতি, দেখেন, ব্যক্তি বা ঘটনা মনে কিছু আছে? কিছু কাজ আছে দেখেও না দেখার ভান করা লাগে, মানুষের ভিতরে না বলাটাই উত্তম, মানুষ অনেক চিন্তা ভাবনা করবে। কিছু কিছু স্মৃতি আছে যেরকম আমি অদ্দূর যাব না, আচ্ছা। যেরকম ফাইটা বাড়াইলো, যেরকম চাপ দেওয়া পড়লো বা চোখে কিছু পড়লো, এখানে আমরা বলি না, একটু চাপা যাই। হ্যাঁ, হ্যাঁ। কেন যাই? মানুষ অনেক কিছু মনে করতে পারে, হ্যাঁ এই লোকটাকে মাটি দিলাম, লোকটা মানে কত খারাপ ছিল মনে করতে পারে, ধারণা করতে পারে, আসলে যে তা না, ওটা মানুষজন বুঝবে না, তাই আমরা কিছু বলি না, আমরা চাপা যাই। মানে এরকম অনেক ঘটনা আপনার আছে যেটি জনসম্মুখে প্রকাশ করলে একটা নিজের কাছে সমস্যার সৃষ্টি হতে সমস্যার পারে। সৃষ্টি হতে হ্যাঁ, পারে। সেজন্য আপনি এটা আমরা এটা প্রকাশ বলি না, করতে প্রকাশ যাচ্ছেন করি না। না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই পেশার মাধ্যমে আপনার কি কখনো সমাজ বা মানুষের জন্য বিশেষ অবদান রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন? এখন একটা গরিব মানুষ মারা গেল, দেখা গেল যে ওকে 10 জন সাহায্য করতেছে, তাহলে আমি যে গরিব মানুষ, আমার পরেও তো একটা আছে, ওটা চিরবিদায়, ওকে তো বিদায় দিতে হবে, তখন ওর পিছনেই আমি আরো দেহ তো শ্রম দেওয়াই, তারপর অর্থর দিক থেকেও আমি দেওয়াই, আর ফিস হাবিল নেওয়ার কোনো নাই, আমি ওকে দিয়ে দিই। যেরকম গাড়ি খরচ, নিজের একটা খরচ আছে, 150-200 টাকা খরচা হয়, এটা আমি দিয়ে দিই, পারলে আরো 10 টাকা দেবো। আমি এই ধরনের আমি কাজ করি, মানে এরকম কাজ আপনি অনেকগুলো করেছেন। আমি অনেক গুণা করি। আসলে শেষ বিদায়ের সময় মানুষ অনেকটা যখন অসহায় জায়গা, হ্যাঁ, হ্যাঁ। আমি ওর পিছনে আছি, নিজের আমার প্রয়োজন নাই, আমি ওর পিছনে আরো 10 টাকা খরচ করার জন্য আমি চিন্তা ভাবনা করি। এই যে আপনি কবর খোদকের পেশায় আছেন, আসলে কেমন আছেন এই পেশাটি নিয়ে? আল্লাহর আপনার রহমতে ভালো। অর্থনৈতিক দিক থেকে যদি বলি,
না অর্থনীতিতে আমারও মানে কিছুই নাই, মানে মানে সয় সম্পত্তির দিকে দা আমার অর্থনীতি কোনো একবারে সব দিকে মানে ইয়েত আছে আর কি, নিম্ন স্তরেই। আচ্ছা। তারপর আল্লাহ খুব ভালো রাখছে, এই কাজটা কইরা আমি খুব আপনি নিজে অর্থনৈতিক ভাবে এই কাজটা করে স্বাবলম্বী ওইভাবে হতে পারেন নাই, কিন্তু মনের একটা মনের শান্তি। দিক থেকে আমি খুব উঁচাই আছি। আপনাকে যদি একটু প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন ভবিষ্যতে এই পেশায় কোনো পরিবর্তন আসবে বা প্রযুক্তির প্রভাব পড়বে? এখন তো যদি আপনারা- আশা থাকে আসবে, আশা আছে, হয়তো কোন এক টাইমে দেখা গেল যে গাড়ি দেওয়া বক গাড়ি দেওয়া তুলতে পারে, অন্য যন্ত্রপাতি দিয়ে তুলতে পারে, মনে হয় আমি দেখতে পারবো না। মানে আপনার জীবনটা এই ম্যানুয়াল যে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো দিয়ে এইগুলো দিয়ে চলবো, কিন্তু চলবে। এরপরে যদি কিছু আইসে তো এটা মনে হয় আমি দেখতে পারবো না। মানে যেহেতু সবকিছুই আধুনিক হচ্ছে, ওটাতে হয়তো বা আধুনিক হইতে একটা পারে। লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কয় বছর যেন বললেন? প্রায় 40-42 বছর প্রায় আপনি- 40-41 বছর। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার এখন বয়স চলতেছে 71। বছর। আপনি প্রায় 40-42 বছর ধরে এই গৌর খোদকের পেশায় বর্তমানে এখনো আছেন। এইভাবে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি 4-5 দিন আগেও একটা গৌর জি খুঁড়েছেন। হ্যাঁ, সোমবার দিন একটা কোর্সে যাইতে আচ্ছা, আচ্ছা। 10টায়। আপনাকে যদি পেতে চায় কিভাবে পেতে পারে আপনাকে? আপনার সাথে যোগাযোগ করে? আমার মোবাইল নাম্বার বিভিন্ন জায়গায় আছে, চরে আছে, টাঙ্গাইল আছে, সিরাজগঞ্জে বহু জায়গায় আছে, আমাকে ফোন দেওয়া মাত্রে পাবে। এই যে আপনার কবর খোদার যে আপনার 40-42 বছরের একটা অভিজ্ঞতা, এখানে অভিজ্ঞতার কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কবর খোঁড়ার বিষয়ে? মানে অভিজ্ঞতা না থাকলে যে কেউ তো আর কবর খুঁড়তে পারবো পারবে না। না। অভিজ্ঞতার ভিতরে ওই ঘুরে ফিরে আবার এই গুরুর কাছে যাওয়া লাগে। গুরু আমার যে ওস্তাদ, ওনারা আমাকে চিনতো না, পরে চিনছে আমাকে, আমি ওনার দেখছি, ওনার শিখছি, আমাকে দোয়া করছে, আইসি। এটা ওখান থেকে আমার একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার উপরই এখন যারা আমাদের সাথে আইসা কাজ করবে, এখন যারা নতুন আইছে তাদেরকে শিখান যে এইভাবে নিয়ম কারণ, এইভাবে চলো, এইভাবে করলে ভালো হবো। তো এইভাবেই আমার শেখান লাগে। এই যে এই আমার যে অভিজ্ঞতা গোনা, সেই অভিজ্ঞতা যদি তাগর যদি আমি না দেই, অভিজ্ঞতা কিন্তু তাগর না দেয়, তারা শিখবো কিভাবে? আপনারও স্টুডেন্ট মানে ছাত্র আছে, আপনিও আছে। কারো না কারো গুরু, গুরু। ওদের আপনি শিখান কিভাবে কবরটা হ্যাঁ, করতে হ্যাঁ। হয়। এটা তো না শিখলে তো করবো কিভাবে, শিখবো কিভাবে? সম্ভব না। সম্ভব না। আমি একদিক থেকে শিখাইছি, অগর তো আবার আমাদের মানে দায়িত্ব আছে শিখান। এই পেশাটা কি মানে ওরা কিভাবে নেয়? আপনি কি মনে করেন এই পেশাটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে এক সময়, এরকম কোনো কিছু? যেমন আপনার সাথে কথা হচ্ছিল, মানে আপনার পরিবারেই একজন আছে যে এই পেশাটা নিতে চায় নাই। 90-95% পরিবার বর্তমানে যে অবস্থা, আমার দিক থেকেই বলি, না শব্দ নাই, হ্যাঁ শব্দ। সংসারে কষ্ট আছে কি আছে, তুমি আর একজনের কাজ করে আসো, সেবা করে আইসো, মানুষের উপকার করে আইসো। এই দিকে আমার খুব ভালো লাগে। আপনার কাছে যদি আরেকটু জানতে চাই, কবর খোদকের কাজ করতে গিয়ে কিভাবে দিনের শেষে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন? মানসিকভাবে ভার মুক্ত থাকতে কোনো বিশেষ উপায় আছে কি? মানে প্রশ্নটা এরকম, কবর খোদকের কাজ করতে গিয়ে আপনি কাজ করতে গিয়েছেন, মানসিকভাবে ভারমুক্ত থাকতে কোনো বিশেষ উপায় আপনি অবলম্বন করেন কি? মানে এই যে আপনি একটা কবর খুঁড়ে আসলেন, প্রত্যেকটা কবর খুঁড়তে যেয়েই তো আপনি একটা শ্রম দিচ্ছেন, একটা নতুন অভিজ্ঞতা, এটার আপনার আপনি সুস্থ কিভাবে থাকে এই কাজগুলো করার পর? যখন আমি কাজ করি তখন তো একটু নার্ভাস হয়, স্বাভাবিক। তখন আমি বাড়ির যাই, ডোব গোসল দিই, একটু চারটা খাই, তখন আমি পুরাপুরি পুরাই সুস্থ। এই যে প্রত্যেকটা মৃত্যু আপনি কবর খুঁড়ছেন, আর ওইদিকে টেনশন হয়, চিন্তা ভাবনা হয় না তা না, যাহারে আমি একটা লোকে ফিরে গেলাম, কোনো একদিন আমার এই কবর আসতে হবে, আমারও যেতে এই কবর আসতে হবে, এই কবর আসতে হবে, এই ঘরের ভিতরে যাইতে হবে। এই দিকে একটু চিন্তা ভাবনা করলে শরীরটা একটু নার্ভাস হয়। যখন ওখান থেকে চলে যাই বাড়িতে, একটু ডুব গোসল দিয়ে একটু আরাম করি, তখন একটু মনটা পরিবর্তন হয়। এই কাজ করার জন্য কি বিশেষ ধরনের শারীরিক শক্তি বা সক্ষমতার প্রয়োজন হয়? অসুস্থ শরীর তো হবে না, অসুস্থ শরীরে আসলে এটা তো হয়তো অনেক শক্তি পরিশ্রমের কাজ, প্রয়োজন, অনেক খুব পরিশ্রম। প্রয়োজনের, মানে শক্তির প্রয়োজন, মেধার প্রয়োজন, আচ্ছা। জ্ঞানের প্রয়োজন, হ্যাবিটের প্রয়োজন। সব দিকে সফলতা থাকতে হলে, থাকলে আর ওই কাজটা করাটা সহজ হবে, দুর্বলা শরীরে হবে না। আচ্ছা, মুসলমানদের কবর খুঁড়েছেন, জি। হিন্দুদের কবর বা অন্যান্য ধর্ম যারা আছে তাদের কবর কি কোনো সময় আমি শ্মশানে যা তুলছি, একই সিস্টেম, কোনো সমস্যা নেই, কিন্তু ওদের একটু অন্য ভিন্ন। আমি ওখানেও করছি, ওরাও আমাকে ডাকে। যেরকম ওই যে ফায়ার ব্রিগেডের ওখানে মুন্টু আছে, সৎকার সমিতির সভাপতি, আমাকে ডাকে, আমি কাজ করে দিই, বা আমার কাজটা পছন্দ হয়। মানে আপনার এই কাজটা করতে গিয়ে প্রচুর একটা পরিশ্রমের হয়। দরকার আছে। শরীর সুস্থ না থাকলে পরিশ্রম করাটা মানে প্রায় অসম্ভব। অসম্ভব। অনেক শারীরিক পরিশ্রম কিন্তু করতে আমি হয়। আরেকটা জিনিস দেখছি, বলি, যদিও শরীরটা অসুস্থ আছে এটা ঠিক, কিন্তু যখন এই কাজের যখন একটা কানে সংবাদ এসে,
তখন আমার শরীরটা অটোমেটিক সুস্থতা হয়ে যায়, এটা আমি প্রমাণ পাইছি। আপনার এই কাজে কোনো ধর্মের আচার বা প্রথা পালন করতে হয়? বিশেষ কোনো নিয়ম বা সংস্কার মেনে চলেন কি? মানে আপনার যখন আপনি কবর খুঁড়তে যান, বিভিন্ন ধর্মাবলম্বীদের কবর খুঁড়তে যান, তখন এখানে আপনার কোনো ধর্মীয় আচার, অবশ্যই ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন আচার আছে, আমার এটা ধর্ম পালন করেই করতে হয়। এটা তো আমার ধর্মের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তো আমার কাজ করতেই হবে। করতে হয়, হ্যাঁ। কোনো অসুস্থতা বা শারীরিক সমস্যার কারণে কি এই কাজটি করার ক্ষেত্রে অসুবিধা হয় কি? যেটাই আপনি উত্তর দিয়ে দিয়েছেন, মানে শারীরিক অসুস্থ থাকলে কাজটা অসম্ভব করাটা হওয়া যায়, কঠিন। কঠিন কিন্তু আপনি হওয়া যায়। যখন শুনতে পান যে একজন মানুষ মারা গিয়েছেন, তখন অটোমেটিক শরীরটা সুস্থতা হওয়া যায়। সুস্থতা আল্লাহ হয়ে যায়, আমার আপনি শরীর যে সুস্থতা কাজটা দান করে করেন। দিয়ে আসেন আপনার নিজ তাগিদ থেকে। জি। এই কাজের প্রতিদিনের রুটিন বা কর্মসূচি কেমন? কাজের ঘন্টার কোনো সীমা থাকে কি? আর কোনো সীমা নাই। কোনো কাজ আছে যে 1-1.5 ঘন্টার ভিতরে হওয়া যায়, কোনো কাজ আছে 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে কোনো কারণ বশতে। এই যে এখন হচ্ছে শীতকাল চলছে, জি। প্রচন্ড শীত, আমরা যেহেতু উত্তরবঙ্গে আছি, সিরাজগঞ্জে, এখানে তো প্রচন্ড শীত প্রবাহিত হয়। এই যে শীতের সময় আপনার কি কি সমস্যা হয়, বা গরমকালে যখন এক নাগারে 3-4 দিন বৃষ্টি থাকে, তখন কবর যখন যে আপনার কি বেগ পেতে হয় আসলে? যখন অতিরিক্ত বৃষ্টি হয়, যখন 4-5 দিন বৃষ্টি ছাড়ে না, তখন ওর একটা তাম্বু আছে, তাম্বুটা বাঁশটা টানালে তাও আমার কাজ করতে হয়। তারপরে পানি গেলে পানি সেচে দিতে হয়। আচ্ছা। মানে একটা মায়েরকে নামাইতে, সুস্থভাবে নামাইতে যা করা লাগে তা করে দেওয়া লাগে। শীতের দিনে যদিও সমস্যা হয়, এটা ঠিক, কিন্তু শীতের ভিতরে ওই কষ্ট হইলেও তো আমার কাজ করে দিতে হয়। ওই যে এক কথায় যে আমি মানে হচ্ছে আপনার কষ্টটা আমি স্বীকার করে হ্যাঁ, দিছি। মানে একটু প্রতিকূল পরিবেশ, যদি বেশি শীত বা বেশি গরম বা আপনার বৃষ্টি থাকে, তখন দেখা যায় যে কাজটা আপনি 2-3 ঘন্টায় করে ফেলতে পারতেন, সেটা হয়তো একটু অনেক সময় বেশি খায়। এরকম কোনো ঘটনা মনে আছে কি যে আপনি অনেক সময় লেগে গিয়েছিল, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, ওই যে কোনো কারণ বশতে বা বৃষ্টি বা কোনো কবরের কারণ বশতে দেখা গেল যে এক জায়গায় তুললাম, ওখানে পেয়ে গেল, আর এক জায়গায় তুললাম, ওখানে পেয়ে গেল, এইভাবে 5 ঘন্টা 6 ঘন্টাও যায়। আচ্ছা আচ্ছা। এতে কোনো সমস্যা নেই। মানে এটা আপনার মোটামুটি কয়েকটা কাজ করলে এরকম একটা সমস্যা চলে আসে? মানে 3-4টা জায়গাও আমি তুলি, তোলার পরে দেখা যায় একটা ফিনিশিং আসলো। আচ্ছা, তার মানে আপনি একটা জায়গায় স্থান নির্ধারণ করলেন, ওই জায়গায় যে আপনি কবর তুলতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই। হয়তোবা ওইটা আপনি কিছুটুকু খুঁড়েছেন, আবার ঢাইকা দিয়ে আবার অন্য জায়গায় চলে আরেকটা যায়। জায়গায় চলে যেতে, এইভাবে 3-4-5 জায়গাও আপনার হয়, পরিবর্তন হয়। করতে হয় আপনার হ্যাঁ, জীবনে, আপনি হ্যাঁ। যে সম্মুখীন হয়েছেন। তোর মৃত্যু এবং পরকাল সম্পর্কে আপনার নিজস্ব বিশ্বাস কেমন? আপনার কাজ এই বিশ্বাসে কোনো প্রভাব ফেলেছে কি? না, আমার কোনো প্রভাব ফেলে নাই, তবে পরকাল বলতে পারে মানে খুব বিশ্বাস আছে। আচ্ছা। আমি সেই পরকাল বলতে মনে আছে যে এটার উপর চিন্তা ভাবনা করি আমি এই লাইনে আমি আছি। আপনি কি মনে করেন সমাজে কবর খোদকের পেশা যথাযথভাবে সম্মানিত হয়? না। এই বিষয়টি নিয়ে আপনি একটু আমাদের খুব একটা মানে নাই, গুরুত্ব নাই, আমাদের প্রতি কোনো গুরুত্ব নেই, একদমই গুরুত্ব নাই। গুরুত্ব নেই। মানে সরকার না কোনো ফ্যাসিলিটি নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো মূল্যায়ন নেই। সরকার কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করেন? এখন সেটা আমরা এই ব্যাপারে কোনো পরিচালনা করিনি, আলোচনা করিনি। এখন যদি কোনো টাইমে যদি কি মনে করেন যে সরকার আপনাদের কিভাবে সরকার যদি আমাদের একটু যাই না শোনা, ইউনিয়ন বা পৌরসভায় না যাই না যেমন আপনার বিভিন্ন পেশা আছে, সেখানে তারা সরকার প্রণোদনা দিচ্ছে, অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করতেছে। আমাদের যে পরিস্থিতি, এটা যদি সরকার যদি একটু ঘোষণা দিত যে এই ইউনিয়ন বা পৌরসভা, এটা কোনো কথা না, এই ধরনের লোকগণ একটু যাচাই বাছাই করা, ব্যাখ্যানো করা, তাদের একটু আমাদের মতন গরিব মানুষের যদি একটু এক সাইড করে যদি একটু হেল্প করতো, তাহলে আমাদের মতন লোক, আমাকে না হইলো আর একজনকে একটু উপকার হইতো। আপনারা এই কবর খোদকের পেশা যারা আছেন, তারা যথাযথ মূল্যায়ন পায় না, পাচ্ছেন না। জি না। মানে আপনি সমাজ থেকেও পাচ্ছেন না, রাষ্ট্র থেকেও পাচ্ছেন না। তারপরেও আপনি এই পেশা ধরে রেখেছেন যে এটা একটা সেবামূলক পেশা, মানুষ উপকৃত হচ্ছে, এই জন্য মানুষের আমরা উপকার করবো। হয় কবর খোদকের কাজ করতে গিয়ে কি আপনি কোনো শিল্প বা সৌন্দর্য দেখেন? কবর খোঁড়া কি আপনার কাছে শুধু একটি কাজ, নাকি এটি ভিন্ন কোনো কিছু? আমার কাছে সৌন্দর্য আমার কাছে খুব পছন্দ। আমি আমি চেষ্টা করি আমার কাজটা যেন সৌন্দর্য হয়, মানে পরিষ্কার হয়, একটা ফিনিশিং ব্যাপার থাকে, ঝকঝকা চকচকা, মন মতো
মতন ইনশাল্লাহ আশা করি আপনাকে দোয়া আশীর্বাদে আমি এত গোনা কাজের ভিতরে অন্তত যদি 950 কাজ যদি করে থাকি অন্তত 900 কাজ আমার পছন্দ আমাকে জনগণ সাপোর্ট করছে, খুব সৌন্দর্য করেছে, ভালো করেছে। প্রায় 80-90% মানে বেশিরভাগ বেশিরভাগ মানুষ আপনার যে কবর খুঁড়েছেন আমাকে খুব তারা সন্তুষ্ট হয়েছে। হয়েছে। কখনো কি মনে হয় আপনার কাজের মাধ্যমে আপনি মৃতদের প্রতি একটি সম্মান প্রদর্শন করছেন, মানে কবর খোঁড়ার মাধ্যমে? মানে যে আপনি সুন্দর করে কবরটা খুঁড়েছেন, ঠিকঠাক মতো ওনাকে কবর দাফন করা, ব্যবস্থা করে দিয়েছেন, এটা বাঁশ ধাড়ি এগোনা আমি নিজে ব্যবস্থা করে দিই। তারপরেও মনের দিক থেকে আমি তাকে সৌন্দর্যভাবে একটা তার ঘরটা তার কবরটা এটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি বা করি, এইভাবে তাকে সম্মান জানান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কিন্তু কথা বলছিলাম মোহাম্মদ কালাচাঁদ শেখ। তিনি একজন পেশায় গোর খোদক। প্রায় 40 থেকে 42 বছর তিনি কিন্তু এই গোর খুঁড়েই চলেছেন। প্রায় 950টির মতো কবর তিনি বিভিন্ন ধর্মাবলম্বীদের তিনি খুঁড়েছেন, এখনো খুঁড়ে যাচ্ছেন। তিনি যেটি বলছেন, তিনি তার জীবন অবধি এই কাজটি তিনি করে যাবেন, সমাজের কল্যাণে তিনি ভূমিকা রাখবেন। প্রশ্ন আপনাকে করেছি, তো এই যে আপনার পেশাটা, এই পেশাটায় সরকার কিভাবে ভূমিকা রাখতে পারে বা সমাজ আপনাদের কিভাবে ভূমিকা রাখতে পারে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আমাদের তো কেউ মূল্যায়ন করে না, সরকারও মানে এর দিকে কোনো খেয়াল রাখে না। এটা চলে যায় লেখা একটা অফিসের উপরে, পৌরসভার উপরে দায়িত্ব থাকে, তাদের একটু অফিসিয়াল লোক আছে, তারাই সব দেখাশোনা করে। আর গ্রামের যারা কাজ করে তাদের প্রতি আর কোনো খেয়াল থাকে না। আমাদের উপর যে কোনো একটা খেয়াল রাখা বা কেউ কোনো দায়িত্ব ভাবে যে কিছু একটু তুলে ধরা তা না। তবে আমি বলি যে আমার না হোক, আমার মতন আরো হাজার হাজার লোক দেশে, এই বাংলাদেশে বিভিন্ন জায়গায়, গ্রাম অঞ্চলে, শহরে যারা কাজ করে, যারা খোদকের কাজ করে, যারা কবরের কাজ করে, যারা মৃত ব্যক্তির কাজ করে, তাদের প্রতি যদি একটু সরকার যদি একটু খেয়াল রাখতো, মনে হয় যে তাদের একটু উপকার হইতো। তা আমার সরকারের কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ, মিনতি কাকুলি করি যে এই লোকগণের প্রতি একটু সহযোগিতা করা বা সরকারের একটু হাত বাড়ালে আমাদের জন্য একটু সুবিধা হবে। শুধু আমার জন্য বলছি না, সারা বাংলাদেশের সকলের জন্য আমি বলছি। ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো কিছু বলার আছে? আমার আর বলার কিছু, সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের প্রতি, সারা বাংলাদেশে যারা খোদক আছে সকলের প্রতি যেন একটু তার সহযোগিতা হাতটা যেন একটু বাড়ে, তাহলে আমাদের জন্য একটু উপকার হবে, কল্যাণ হবে। ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ সময় দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সাথে ছিলেন মোহাম্মদ কালাচাঁদ শেখ। তিনি 40-42 বছর ধরে এই কাজটি, গোর খোদকের কাজটি তিনি কিন্তু করে যাচ্ছেন। তিনি আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে ছিলেন। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো গেস্টের সাথে আমরা আপনাদের পরিচয় করে দিব। আমরা এরকম আলাপচারিতা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই বলে আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি সিরাজগঞ্জ চোখের পডকাস্ট অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।